সন্দেহভাজন কে তা জেনেভিভ সিসিটিভি ফুটেজ দেখেই নিশ্চিত হয়েছিলেন। এখন কেবল আসল অপরাধীকে নিজের মুখে স্বীকারোক্তি দিতে বাধ্য করা বাকি। দয়া করে লুসিয়াকে আমার অফিসে আসতে বলো, জেনেভিভ তার সেক্রেটারিকে নির্দেশ দিলেন। কয়েক মিনিট পর লুসিয়া দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল। সে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করছিল। জেনেভিভ, আমাকে কি বিশেষ কোনো প্রয়োজনে ডেকেছ? জেনেভিভ সরাসরি কাজের কথা এলেন। লুসিয়া, গতকাল ল্যাবরেটরিতে যে বিস্ফোরণ হল, তাতে কি তুমি কোনো কারসাজি করেছিলে? এই সরাসরি প্রশ্নটি লুসিয়ার কাছে এক বিশাল ধাক্কার মতো মনে হল। সে মোটেও প্রস্তুত ছিল না। কি, তুমি কি বলছ? লুসিয়া নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বর পরিষ্কার কাঁপছিল। আমি কেন এমন কাজ করতে যাব? জেনেভিভ শান্তভাবে লুসিয়াকে পর্যবেক্ষণ করছিলেন। লুসিয়া দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও সেই এক মুহূর্তের আতঙ্ক তার সবকিছু ফাঁস করে দিয়েছে। তাই নাকি? জেনেভিভ নিজেও তাসের শেষ চালটি এখনই চাললেন না। তিনি কেবল আগে থেকে তৈরি করে রাখা মোক্ষম খবরটি দিলেন। তাহলে আমাদের তদন্তে সহযোগিতা করতে তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই। মিস্টার সামার এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছেন। তিনি ইতিমধ্যে একটি পেশাদার টিম পাঠিয়েছেন। তারা রিয়েজেন্ট বোতলের লেবেল থেকে আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্টস সংগ্রহ করেছে। আজ বিকেলে তারা গবেষণা বিভাগের প্রত্যেকের আঙুলের ছাপের সাথে সেটি মিলিয়ে দেখবে। এই কথাটি লুসিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো শোনাল। তার মানসিক প্রতিরোধের সব দেয়াল মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। তার মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। অবচেতনভাবেই তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এল। সে হঠাৎ মনে করল যে গতকাল লেবেলগুলো বদলানোর সময় সে গ্লাভস পরতে ভুলে গিয়েছিল। ওই লেবেলগুলোতে নিশ্চিতভাবেই তার আঙুলের ছাপ রয়ে গেছে। অবশ্যই আমি তদন্তে সহযোগিতা করব। লুসিয়ার কণ্ঠ এখন স্পষ্টভাবে কাঁপছে। আর কিছু না থাকলে আমি এখন কাজে ফিরছি। যাও, জেনেভিভ নিষ্পৃহ গলায় বললেন। লুসিয়া অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার পা টলছিল। নিজের ডেস্কে ফিরেই সে কাঁপা কাঁপা আঙুলে তার বাবাকে ফোন করল। বাবা, আমার তোমার সাহায্য দরকার। লুসিয়া নিচু স্বরে ফিসফিস করে বলল, আমি একটা বোকামি করে ফেলেছি, এখন হয়তো ধরা পড়ে যাব। এদিকে জেনেভিভ অফিসের ফোন তুলে স্পেন্সারকে কল করলেন। স্পেন্সার, মিস্টার ড্যামনের পক্ষ থেকে আঙুলের ছাপ সংগ্রহের জন্য কাউকে পাঠাতে হবে। গতকালের দুর্ঘটনার জন্য আমি সন্দেহভাজনকে চিহ্নিত করেছি, কিন্তু অকাট্য প্রমাণের জন্য আমার ফরেনসিক রিপোর্ট প্রয়োজন। স্পেন্সার সাথে সাথে বিষয়টি ড্যামনকে জানালেন। নিজের অফিসে বসে ড্যামন স্পেন্সারের রিপোর্ট শুনলেন এবং শীতলভাবে অনুরোধটি অনুমোদন করলেন। জেনেভিভ যা চেয়েছে সে ব্যবস্থা করো, ড্যামন বললেন। ফোন রাখার পর ড্যামনের চিন্তা অনিচ্ছা সত্ত্বেও নাইলার দিকে চলে গেল। তার মনে পড়ল গতকাল নাইলার হাতের সেই ক্ষতটির কথা। মনে পড়ল ড্রেসিং করার সময় নাইলার কুঁচকে যাওয়া ভ্রু। ড্যামনের হৃদয়ে এক অদ্ভুত বিরক্তি আর অনাকাঙ্ক্ষিত উদ্বেগ খেলে গেল। তিনি একটি সিগারেট ধরালেন এবং এক দীর্ঘ টান দিলেন, যেন এই অপরিচিত অনুভূতিকে ধামাচাপা দিতে চাইছেন। ড্যামন নিজেকে মনে করিয়ে দিলেন, নাইলা আমার স্ত্রী নয়। ওর ভালো মন্দে আমার কোনো যায় আসে না। অন্যদিকে নাইলা মাত্রই তার অ্যাপার্টমেন্টে ফিরেছে, ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। সে মনিটরে দেখল ক্লার্কের অ্যাসিস্ট্যান্ট মাইকেল বাইরে দাঁড়িয়ে আছে। মাইকেল, নাইলা দরজা খুলে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকাইল। মাইকেল অত্যন্ত সম্মানের সাথে দরজায় দাঁড়িয়ে একটি সুন্দর করে প্যাক করা শ্যানেল বক্স বাড়িয়ে দিল। মিসেস সামার, মিস্টার সামার এটি আপনাকে পৌঁছে দিতে বলেছেন। নাইলা মাইকেলের হাতে থাকা শ্যানেলের সেই লিমিটেড এডিশন ব্যাগটির দিকে তাকাইল। সে বুঝতে পারল ক্লার্ক দামি উপহার দিয়ে তাদের সম্পর্ক সহজ করার চেষ্টা করছে। ধন্যবাদ। নাইলা শান্তভাবে বক্সটি গ্রহণ করল। এই উপহারের প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ বা উত্তেজনা দেখা গেল না। মাইকেল চলে যাওয়ার পর নাইলা সাথে সাথে তার বান্ধবী ভ্যালেরিকে ফোন করল। ভ্যালেরি, আমার কাছে একটা শ্যানেলের লিমিটেড এডিশন ব্যাগ আছে। তুই কি নিবি? কি, তুই কি সেই নতুন বের হওয়া ব্যাগটার কথা বলছিস? ভ্যালেরির কণ্ঠে উত্তেজনা। ওই ব্যাগটা পাওয়া তো খুব কঠিন, আর দামও তো আকাশছোঁয়া। তুই কি নিশ্চিত যে ওটা আমাকে দিয়ে দিবি? হ্যাঁ, আমি নিশ্চিত। নাইলার কণ্ঠ আগের মতোই শান্ত। তোর লাগলে নিয়ে যা। নাইলার কাছে ক্লার্ক উপহারের পেছনে যত টাকাই খরচ করুক না কেন, তাতে তার কিছু যায় আসে না। একটা ব্যাগের বিনিময়ে সে ক্লার্কের বিশ্বাসঘাতকতা ভুলে যাবে না।
ব্যাগটির বিদায় করার পর নাইলা অন্য একটি কাজ করল। সে একটি শপিং ওয়েবসাইট খুলে খুব যত্ন সহকারে দুটি কাস্টম মেড স্যুট পছন্দ করল এবং ডেলিভারি ঠিকানা হিসেবে ড্যামনের কোম্পানির ঠিকানা দিল। সেদিন ড্যামনের সাদা শার্টটি অ্যাসিডে পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল কেবল তাকে বাঁচাতে গিয়ে, নাইলা সেটা বলেনি। যদিও সে নিজেকে বোঝাচ্ছিল এটি কেবল সাধারণ সৌজন্যবোধ, কিন্তু তার মনের গভীরে সে জানত এই উদ্বেগ কেবল কৃতজ্ঞতার গণ্ডিতে সীমাবদ্ধ নেই। সন্ধ্যায় ক্লার্ক কাজের লোকদের তৈরি করে দেওয়া খাবার নিয়ে নাইলার অ্যাপার্টমেন্টের নিচে হাজির হল। ইন্টারকমের সামনে দাঁড়িয়ে তার চেহারায় এক ধরনের অপরাধবোধ আর অনুনয়ের ছাপ ছিল। নাইলা, আমি রাতের খাবার নিয়ে এসেছি, ক্লার্ক ইন্টারকমে খুব সাবধানে অনুরোধ করল। আমরা কি একসাথে খেতে পারি? নাইলা দরজায় দাঁড়িয়ে মনিটরের মাধ্যমে ক্লার্কের কিছুটা ক্লান্ত অবয়ব দেখছিল। সে তার ডিভোর্স প্ল্যানের কথা ভাবল এবং শেষ পর্যন্ত দরজা খোলার বাটনটি চাপল। ভেতরে এসো। নাইলার কণ্ঠস্বর ছিল একদম শান্ত, কোনো স্পন্দনহীন। ক্লার্ক খাবার রাখার থার্মাল কন্টেইনারগুলো নিয়ে ভেতরে ঢুকল এবং খুব সাবধানে নাইলার অভিব্যক্তি লক্ষ্য করল। সে ডাইনিং টেবিলে যত্নের সাথে খাবারগুলো সাজাল, সবগুলোই নাইলার প্রিয় পদ। তোমার ক্ষত এখন কেমন? খুব কি ব্যথা করছে? ক্লার্ক নিস্তব্ধ পরিবেশ কাটানোর চেষ্টা করল। ঠিক আছে, নাইলা সংক্ষেপে উত্তর দিয়ে ডাইনিং টেবিলে বসল। খাওয়ার সময় ক্লার্ক কয়েকবার কথা বলার চেষ্টা করলেও নাইলার শীতল আচরণের কারণে সফল হতে পারল না। অবশেষে সে সাহস সঞ্চয় করে বলল, পরের সপ্তাহে তোমার জন্মদিন। নাইলার হাতের চপস্টিক এক মুহূর্তের জন্য থেমে গেল, তবে দ্রুতই সে স্বাভাবিক হয়ে উঠল। তুমি কি উপহার চাও? গয়না, নাকি সেই লিমিটেড এডিশন ঘড়িটা যেটা তুমি সবসময় চেয়েছিলে? ক্লার্কের কণ্ঠস্বরে ছিল এক সযত্ন কোমলতা। অথবা আমরা কোথাও ঘুরতে যেতে পারি। তুমি কি মালদ্বীপ যেতে চেয়েছিলে না? মালদ্বীপ শব্দটা শুনে নাইলার মনে হলো কেউ যেন তার বুকে বরফ শীতল পানি ঢেলে দিল। তার মনে পড়ে গেল ক্লার্কের সেই বড় বড় প্রতিশ্রুতিগুলো, সেই সফরের জন্য তার বোকার মতো 1 বছর অপেক্ষা করা, যা কেবল জর্ডিনের একটা ফোন কলের কারণে নির্মমভাবে বাতিল করা হয়েছিল। আমি কিছুই চাই না। নাইলার কণ্ঠস্বর আরও শীতল হয়ে উঠল। সে চপস্টিক নামিয়ে রাখল, খাওয়ার প্রতি তার আগ্রহ পুরোপুরি চলে গিয়েছিল। ক্লার্ক তার এই উদাসীন ভঙ্গি দেখে মনের ভেতর এক তীব্র পরাজয় বোধ করল। সে বুঝল সে ভুল কিছু বলে ফেলেছে, কিন্তু কিভাবে তা পুষিয়ে দেবে তা তার জানা ছিল না। খাওয়া শেষ করে ক্লার্ক নিজ থেকেই থালা বাসন পরিষ্কার করল এবং লিভিং রুমে এসে বসল। তার চোখে মুখে ছিল এক গম্ভীর ভাব। নাইলা, আমাদের ঠিকমতো কথা বলা দরকার। ক্লার্কের কণ্ঠে ছিল ক্লান্তি আর হাহাকার। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি এবং আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি। কিন্তু আর কতকাল তুমি আমাকে এভাবে শাস্তি দেবে? নাইলা চোখ নামিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। যখন কথা বলল, তার কণ্ঠ ছিল নিচু কিন্তু প্রতিটি শব্দ তলোয়ারের মতো ক্লার্কের বুকে বিঁধছিল। আমি তোমাকে বলেছি, আমি জানি না। হয়তো যেদিন তোমাকে ভালোবাসা বন্ধ করে দেব, সেদিন থেকে আমি আর সব নিয়ে পরোয়া করব না। এই কথাগুলো শুনে ক্লার্কের মনে হলো সে কোনো বরফের গুহায় পড়ে গেছে। সে বরং চাইতো নাইলা তাকে সারা জীবন ঘৃণা করুক, কিন্তু ভালোবাসা বন্ধ করে দেওয়াটা সে মানতে পারছিল না। কারণ ঘৃণা করা মানে হলো সে এখনও তাকে নিয়ে ভাবছে, কিন্তু ভালো না বাসার অর্থ হলো চরম উদাসীনতা। নাইলা, তুমি আমার সাথে এমন করতে পারো না। ক্লার্কের কণ্ঠ কেঁপে উঠল। আমাদের মধ্যে এখনও কি কোনো আশা অবশিষ্ট নেই? নাইলা মাথা তুলে তার দিকে তাকাইল, তার চোখে কোনো উষ্ণতা ছিল না। ক্লার্ক, আমাদের মধ্যে যা কিছু ছিল তা তুমি নিজের হাতে ধ্বংস করেছ। এখন তুমি আমার কাছে আশা খুঁজছ? পুরো ঘরে এক দমবন্ধ করা নীরবতা নেমে এল। ক্লার্ক কিছু বলতে চেয়েও শব্দ খুঁজে পেল না। ঠিক তখনই ফোনের রিংটোন সেই নীরবতা ভেঙে দিল। নাইলা দেখল জেনেভিভ কল করেছেন। জেনেভিভ, এত রাতে ফোন দিলে যে? নাইলা ফোন রিসিভ করল। নাইলা, গতকালের ল্যাবের ঘটনার ব্যাপারে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। জেনেভিভের কণ্ঠ ছিল খুব গম্ভীর। তদন্তের পর আমরা নিশ্চিত হয়েছি যে লুশিয়াই রিয়েজেন্টের লেবেল বদলে দিয়েছিল। নাইলার মুখ মুহূর্তেই কঠোর হয়ে উঠল। তুমি কি নিশ্চিত? পুরোপুরি নিশ্চিত। আজ বিকেলে আমি সব কর্মচারীর আঙুলের ছাপ সংগ্রহ করেছিলাম এই বলে যে, পুলিশ বোতলের লেবেল থেকে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে এবং সেগুলো মেলানো দরকার। আসলে এটা ছিল একটা ফাঁদ, জেনেভিভ বিস্তারিত বুঝিয়ে বললেন। লেবেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিলই না।
আমি কেবল আজ বিকেলের সংগৃহীত ফিঙ্গারপ্রিন্টগুলো তাদের চাকরির সময় দেওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখেছি। সবারটা মিলেছে কেবল লুসিয়া বাদে। সে নিশ্চিতভাবেই আজ বিকেলে কোনো জাল ফিঙ্গারপ্রিন্ট গ্লাভস ব্যবহার করেছে যাতে তার আসল ছাপ না আসে। এই খবর শুনে নাইলার চোখ বরফের মতো শীতল হয়ে গেল। সে ভাবল লুসিয়ার সেই জঘন্য উদ্দেশ্যটির কথা, যদি সেই গাঢ় সালফিউরিক অ্যাসিড সত্যিই তার মুখে লাগত তবে কি হতো। লুসিয়ার প্রতি তার বিন্দুমাত্র করুণা হল না। তুমি কিভাবে বিষয়টি সামলাতে চাও? জেনেভিভ জানতে চাইলেন। পুলিশে অভিযোগ করবে নাকি ব্যক্তিগতভাবে মিটিয়ে নেবে? নাইলা এক সেকেন্ডও দেরি করল না। পুলিশে অভিযোগ করো। ওপাশ থেকে কিছুক্ষণ নীরব থাকার পর জেনেভিভ বললেন, আমি তোমার সিদ্ধান্ত বুঝতে পারছি। কিন্তু নাইলা, মাঝে মাঝে সবকিছুকে খুব বেশি দূর না টানাই ভালো, তাতে অপর পক্ষ হয়তো আরও ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারে। ঠিক এই মুহূর্তে ক্লার্ক নাইলার পাশ থেকে ফোনটা নিজের হাতে নিল। তার কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা। মিস জেনেভিভ বলছেন, আমি ক্লার্ক সামার। ওই মেয়েটি যদি আজ সফল হতো, তবে আমার স্ত্রীর মুখ পুড়ে যেত। এই ধরনের জঘন্য অপরাধের জন্য তাকে উপযুক্ত আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে, শহরের এক অভিজাত রেস্তোরাঁয় লুসিয়া আর জর্ডিন একটি প্রাইভেট রুমে উদযাপন করছিল। তুমি জাস্ট অসাম। জর্ডিন তার ওয়াইন গ্লাস উঁচিয়ে ধরে প্রশংসার দৃষ্টিতে তাকাইল। ওই নকল ফিঙ্গারপ্রিন্ট গ্লাভসগুলো সত্যিই কাজ করেছে? লুসিয়া গর্বের সাথে হাসল, অবশ্যই। আমার বাবা ওই হাইটেক জিনিসের পেছনে অনেক টাকা খরচ করেছেন। ওই ফিঙ্গারপ্রিন্টগুলো একদম আলাদা। ওরা কোনোদিনও আমার কাছে পৌঁছাতে পারবে না। ওই ডাইনির খেল খতম। জর্ডিন উত্তেজিত হয়ে বলল, অ্যাসিডে মুখ পুড়ে যাওয়ার পর দেখি ও কিভাবে পুরুষদের পটায়। ও চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর ক্লার্ক নিশ্চিতভাবেই তোমার ওপর আরও বেশি নির্ভরশীল হবে। লুসিয়া কুটিল হাসল। যখন তোমার সন্তান জন্ম নেবে, তখন তুমি রাজকীয়ভাবে সামার পরিবারে প্রবেশ করতে পারবে। দুই নারী যখন তাদের সুন্দর ভবিষ্যতের কল্পনায় বিভোর ছিল, ঠিক তখনই রুমের দরজা সজোরে খুলে গেল। গম্ভীর মুখে ইউনিফর্ম পরা দুজন পুলিশ অফিসার ভেতরে ঢুকলেন। আপনাদের মধ্যে কে লুসিয়া পোলার্ড? একজন অফিসার জিজ্ঞেস করলেন। লুসিয়ার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তার কাপা হাত থেকে ওয়াইন গ্লাসটি মেঝেতে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। আমি লুসিয়া। তার কণ্ঠ কাঁপছিল। আপনার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করার চেষ্টার অভিযোগ আছে। দয়া করে আমাদের সাথে চলুন। অফিসার অ্যারেস্ট ওয়ারেন্ট দেখালেন। জর্ডিন আতঙ্কে জমে গেল। যা ঘটছে সে তা বিশ্বাসই করতে পারছিল না। পুলিশ স্টেশনে লুসিয়াকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হলো। কাপা কাপা আঙুলে সে তার বাবা ক্লেমেন্টকে ফোন করল। বাবা, আমাকে বাঁচাও। আমাকে গ্রেফতার করা হয়েছে। লুসিয়া কান্নায় ভেঙে পড়ল। ফোনের ওপাশ থেকে এক নজিরবিহীন রাগী কণ্ঠস্বর ভেসে এল, গাধা কোথাকার। তুমি এত বড় ঝামেলা পাকিয়েছ যে এখন আমি তোমাকে কিভাবে বাঁচাব? ফোনের ওপাশ থেকে ক্লেমেন্টের ক্ষিপ্ত গর্জন চলতেই থাকল। তুমি কি জানো ওই সিমুলেশন গ্লাভসটা জোগাড় করতে আমাকে কি পরিমাণ মূল্য চুকাতে হয়েছে? আমি ডেমন সামারের বিরাগভাজন হয়েছি। তার কারণে আমার চাকরিটা প্রায় চলেই যাচ্ছিল। লুসিয়া কাপা কাপা হাতে ফোনটা আঁকড়ে ধরল। বাবা, আমি জানতাম না যে পরিস্থিতি এমন হবে। তোমাকে আমাকে বাঁচাতেই হবে। বাঁচাব? আমি এখন নিজেকেই বাঁচাতে পারছি না। ক্লেমেন্টের কণ্ঠে ছিল চরম হতাশা আর রাগ। গাধা মেয়ে, আমি তোমাকে বলেছিলাম সামার পরিবারের সাথে পাঙ্গা না নিতে। এখন তোমার কারণে আমিও এই বিপদে জড়িয়ে পড়লাম। ফোনটা নির্মমভাবে কেটে দেওয়া হলো, যা লুসিয়াকে পুরোপুরি আতঙ্কিত করে তুলল। সে থরথর করে কাপা আঙুলে জর্ডিনের নম্বর ডায়াল করল। জর্ডিন, তোমাকে আমাকে সাহায্য করতে হবে। আমার বাবা আমাকে বের করতে পারবে না। লুসিয়া কান্নায় ভেঙে পড়ল। জর্ডিনের মনে তখন মিশ্র অনুভূতির লড়াই চলছিল। সে একদিকে আতঙ্কিত ছিল এই ভেবে যে লুসিয়া হয়তো পুলিশকে সব বলে দেবে, আবার লুসিয়ার এই অযোগ্যতায় সে চরম বিরক্তও ছিল। কিছুক্ষণ ভেবে সে অন্য একটা ফোন তুলে মিসেস সামারকে কল করল। মিসেস সামার, আমি জর্ডিন বলছি। আমার আপনার সাহায্যের প্রয়োজন। এদিকে, নাইলা পুলিশ স্টেশনের কনফারেন্স রুমে বসে জবানবন্দি দিচ্ছিল। পুলিশ তাকে ল্যাব বিস্ফোরণ এবং লুসিয়ার সাথে তার সম্পর্কের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করল। আমরা একসাথে কলেজে পড়েছি এবং বন্ধু ছিলাম, নাইলা শান্তভাবে উত্তর দিল। কিন্তু পরে কিছু ঘটনার কারণে আমাদের সম্পর্কের অবনতি ঘটে। জবানবন্দি শেষ করে নাইলা যখন করিডোরে বের হল, তখন তার সাথে জর্ডিনের দেখা হয়ে গেল,
যে মাত্রই তাড়াহুড়ো করে সেখানে এসেছে। নাইলাকে দেখেই জর্ডিনের চোখে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। সে নাইলার সামনে এসে তীক্ষ্ণ স্বরে বলল, তুমি কত নিষ্ঠুর! সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে জেলে পাঠিয়ে দিচ্ছ। নাইলা শান্তভাবে তার দিকে তাকাইল। সামান্য ঘটনা? ওই সালফিউরিক অ্যাসিড যদি আমার মুখে লাগত, তখনও কি সেটা তোমার কাছে সামান্য ঘটনা মনে হতো? হারামজাদি, তোমার কারণে আজ লুসিয়ার এই অবস্থা। জর্ডিন ক্রমশ উত্তেজিত হয়ে উঠছিল। আমার কারণে? নাইলা বিদ্রূপ করে হাসল। আমি কি ওকে বলেছিলাম রিয়েজেন্টের লেবেল বদলে দিতে? নাকি আমি ওকে জোর করেছিলাম? এত দেমাগ দেখিও না। জর্ডিনের মুখ অন্ধকার হয়ে গেল। ক্লার্ক তোমাকে কোনো দিনও সত্যি ভালোবাসবে না। ও শুধু আমাকে আর আমাদের বাচ্চার পরোয়া করে। বাচ্চা শব্দটা শুনে নাইলার মনে এক মুহূর্তের জন্য সূচ ফোটানোর মতো যন্ত্রণা হল, কিন্তু বাইরে সে নিজেকে শান্ত রাখল। তাই নাকি? তাহলে ও তোমাকে বিয়ে না করে আমাকে কেন করল? এই কথা জর্ডিনকে চরম ক্ষিপ্ত করে তুলল। সে হাত তুলল নাইলাকে সজোরে একটা চড় মারার জন্য। কিন্তু চড়টা নাইলার গালে পড়ার আগেই একটা শক্ত হাত জর্ডিনের কবজি ঝাপটে ধরল। ব্যথায় ককিয়ে উঠে জর্ডিন পেছনে তাকিয়ে দেখল ক্লার্ক দাঁড়িয়ে আছে, রাগে তার মুখ লাল হয়ে গিয়েছিল। ক্লার্ক, তুমি এখানে কেন? জর্ডিনের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ক্লার্কের চোখে তখন আগুন জ্বলছে। সে জর্ডিনের হাতটা এত জোরে ঝটকা দিয়ে সরিয়ে দিল যে সে প্রায় পড়েই যাচ্ছিল। আমি কি তোমাকে সতর্ক করিনি যে আমার স্ত্রীর সাথে আবার কোনো বেয়াদবি করবে না? ক্লার্কের কণ্ঠস্বর ছিল নিচু এবং বিপদজ্জনক। তুমি কি আমার কথা কানে তোলনি? ক্লার্কের এই প্রচণ্ড রাগে জর্ডিন কাঁপতে লাগল। ক্লার্ক, আমি তো কেবল শুধু কি? শুধু আমার স্ত্রীকে মারতে চেয়েছিলে? ক্লার্ক ধমকে উঠল। তুমি কে যে ওকে মারার সাহস পাও? ক্লার্ক সাথে সাথে নাইলার দিকে এগিয়ে এল। তার চোখের সেই রাগ মুহূর্তেই গভীর দুশ্চিন্তা আর উদ্বেগে রূপ নিল। তুমি ঠিক আছো তো? ও কি তোমার কোনো ক্ষতি করেছে? ক্লার্ক খুব অস্থিরভাবে নাইলাকে পরীক্ষা করতে লাগল সে কোথাও আঘাত পেয়েছে কিনা। তার চোখে মুখে ছিল আতঙ্ক আর ভয়। ক্লার্কের এই অকৃত্রিম উদ্বেগ দেখে নাইলার মনে মিশ্র অনুভূতির সৃষ্টি হল। সে ভাবতে লাগল, এই লোকটার ভালোবাসার ধরন আসলে কেমন? সে দাবি করে যে সে নাইলাকে ভালোবাসে, অথচ সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আবার সে জর্ডিনকেও ভালোবাসে না, কারণ সে তার সাথেও মানুষের মতো আচরণ করে না। নাইলা যখন দ্বিধায় মগ্ন, ঠিক তখনই জর্ডিন চিৎকার করে উঠল, ক্লার্ক, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই কথাগুলো নাইলার কানে বজ্রপাতের মতো বাজল। মুহূর্তেই সে সম্বিত ফিরে পেল এবং তার মন আবার পাথর হয়ে গেল। ক্লার্ক নাইলাকে বাড়ি পৌঁছে দিতে চাইল। চলো, আমি তোমাকে পৌঁছে দিই। নাইলা পাশে কাঁদতে থাকা জর্ডিনের দিকে একবার শীতল দৃষ্টি দিল এবং তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমাকে পৌঁছে দেবে? আর এই যে মহিলা তোমার সন্তানের মা হতে চলেছে, ওকে কি গাড়ির ট্রাঙ্কে ভরে নিয়ে যাবে? সেই সন্তান শব্দটির ওপর খুব জোর দিল, যা তলোয়ারের মতো ক্লার্কের বুকে বিঁধল। একথা বলেই নাইলা পেছনে না তাকিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেল এবং একটি ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে গেল। ট্যাক্সিটি ধীরে ধীরে পুলিশ স্টেশন থেকে দূরে চলে গেল। নাইলা রিয়ারভিউ মিররে তাকিয়ে দেখল ক্লার্ক সেখানে দাঁড়িয়ে আছে, তার মুখ ঝড়ের আগের মেঘাচ্ছন্ন আকাশের মতো অন্ধকার হয়ে আছে। তার ফোনটি পাগলের মতো ভাইব্রেট করতে শুরু করল। ক্লার্কের একের পর এক কল আসছিল। নাইলা কোনো দ্বিধা ছাড়াই তাকে ব্লক করে দিল। ফোনটি মুহূর্তেই শান্ত হয়ে গেল, আর সে সিটে হেলান দিয়ে মনের ভেতর এক গভীর প্রশান্তি অনুভব করল। পুলিশ স্টেশনের প্রবেশপথে ক্লার্ক ফোন হাতে দাঁড়িয়েছিল। কল করা যাচ্ছে না বুঝতে পেরে তার মুখ আরও কালো হয়ে গেল। সে নাইলার পিছু নিতে যাচ্ছিল, এমন সময় তার ফোন বেজে উঠল। তার মা সিন্ডির কল। ক্লার্ক, তুমি এখন কোথায়? মিসেস সামারের কণ্ঠে এক অনস্বীকার্য কর্তৃত্ব ছিল। মা, আমি পুলিশ স্টেশনে। ক্লার্ক নিজের ভেতরের বিরক্তি চেপে উত্তর দিল। চমৎকার, জর্ডিনকে এখনই নিরাপদে বাড়ি নিয়ে যাও। ও আমাকে কল করে বলল যে ও বিপদে পড়েছে। মিসেস সামারের সুর ছিল অনড়। মনে রেখো, ও এখন খুব নাজুক অবস্থায় আছে। কোনো ভুল যেন না হয়। ক্লার্ক ট্যাক্সিটি যেদিকে অদৃশ্য হয়ে গেছে সেদিকে একবার তাকালো এবং অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। ঠিক আছে, মা। ফোন রাখার পর ক্লার্ক ঘুরে পুলিশ স্টেশনের দিকে হাঁটা দিল। জর্ডিন ওয়েটিং এরিয়ায় বসেছিল, তার চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, দেখতে খুব অসহায় লাগছিল।
ক্লার্ককে ফিরে আসতে দেখে সে সাথে সাথে উঠে দাঁড়াল এবং ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল। ক্লার্ক, তুমি ফিরে এসেছ, জর্ডিনের কণ্ঠে কান্নার রেশ। আমি খুব ভয় পাচ্ছিলাম। সে ক্লার্কের বাহু জড়িয়ে ধরল এবং তার শরীরের সাথে লেপ্টে রইল। নাইলার সামনে সে যে ঔদ্ধত্য দেখিয়েছিল তা এখন পুরোপুরি উধাও। ক্লার্ক তার বাহুডোরে নারীর কোমলতা অনুভব করল ঠিকই, কিন্তু তার মন উদ্বেগে ভরেছিল। সে যাওয়ার সময় নাইলার সেই শীতল চোখের চাহনি আর তার বলা কথাগুলো মনে করছিল, যা তাকে অপরাধবোধে দগ্ধ করছিল। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ক্লার্কের কণ্ঠস্বর কিছুটা আস্ত শোনাল। ফেরার পথে জর্ডিন খুব সাবধানে ক্লার্কের অভিব্যক্তি লক্ষ্য করছিল। সে জানত ক্লার্ক এইমাত্র যা ঘটেছে তা নিয়ে বিচলিত, তাই তাকে খুশি করার একটা পথ তাকে বের করতেই হবে। গাড়িটি যখন রাস্তার একটি নির্জন অংশে পৌঁছাল, জর্ডিন হঠাৎ তার সিটবেল্ট খুলে ক্লার্কের আরও কাছে ঘেঁষে এল। ক্লার্ক, তুমি কি এখনও আমার ওপর রাগ করে আছো? তার কণ্ঠস্বর ছিল জাদুকরী আর প্রলুব্ধকর। ক্লার্কের উত্তরের অপেক্ষা না করেই জর্ডিন নিচু হয়ে অত্যন্ত পটু হাতে ক্লার্কের বেল্ট খুলে ফেলল। জর্ডিনের ঘনিষ্ঠতা মুহূর্তের মধ্যে ক্লার্কের শরীরকে শক্ত করে দিল। জর্ডিন, তুমি কি করছ? ক্লার্কের কণ্ঠ কাঁপছিল, কিন্তু তার শরীর সততার সাথে সাড়া দিচ্ছিল। জর্ডিন কোনো উত্তর না দিয়ে তাকে তুষ্ট করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে লাগল। রাস্তার ওপর গাড়িটি দুলছিল, আর ক্লার্ক এক তীব্র উত্তেজনা অনুভব করছিল। তার মস্তিষ্ক ধীরে ধীরে কামনার সাগরে ডুবে গেল। অবশেষে ক্লার্ক একটি নির্জন গলিতে গাড়ি পার্ক করল। গাড়ির ভেতরের সংকীর্ণ জায়গায় তারা দুজন একে অপরের সাথে উন্মত্ততায় জড়িয়ে পড়ল। জর্ডিন ক্লার্কের ওপর চড়ে বসল, তার শরীর উত্তেজনায় ওঠানামা করছিল আর সে প্রলুব্ধকর শব্দ করছিল। ক্লার্ক তার কোমর জাপটে ধরে সজোরে ধাক্কা দিচ্ছিল, যেন সে তার সমস্ত হতাশা ঝাড়ে ফেলতে চায়। গাড়ির জানলাগুলো ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল এবং গাড়িটি ছন্দের সাথে দুলতে লাগল। আধ ঘণ্টা পর তারা অবশেষে শান্ত হল। এদিকে নাইলা তার অ্যাপার্টমেন্টে ফিরে এসেছিল। সে বসামাত্রই তার ফোনে একটি মেসেজ এল। এটি ছিল সেই প্রাইভেট ইনভেস্টিগেটরের কাছ থেকে। সে ফোন খুলতেই স্ক্রিনে একগুচ্ছ ছবি ভেসে উঠল। প্রতিটি ছবিতে ক্লার্ক এবং জর্ডিনকে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছিল, তারা গাড়ির ভেতরে গভীর শারীরিক লালসায় মত্ত। ছবির অ্যাঙ্গেল এবং সময়গুলো ছিল একদম পরিষ্কার। ছবিগুলোর দিকে তাকিয়ে নাইলার বুকটা হু হু করে উঠল। যদিও সে এই সত্যগুলো অনেক আগে থেকেই জানত, কিন্তু নিজের চোখে দেখাটা তবুও তাকে তীব্র যন্ত্রণা দিচ্ছিল। তবে এই কষ্ট দ্রুতই এক ধরনের কৃতজ্ঞতায় রূপ নিল। কৃতজ্ঞতা যে সে ক্লার্কের মিষ্টি কথায় প্রতারিত হয়নি, কৃতজ্ঞতা যে সে সময়মতো জেগে উঠেছে। পরদিন সকালে নাইলা রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করছিল, তখন তার ফোন বেজে উঠল। কলার আইডিতে ড্যামনের নাম দেখে সে কিছুটা অবাক হল। শুভ সকাল, মিস্টার ড্যামন। নাইলা ফোন ধরল। তুমি আমার জন্য স্যুট কেন কিনেছ? ড্যামনের কণ্ঠে ছিল এক ধরনের আচ্ছন্নতা আর বিরক্তি, স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি মাত্রই ঘুম থেকে উঠেছেন। নাইলা থমকে গেল। আমি শুধু সেদিন আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। আমি আপনার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। কে বলেছে তুমি আমার কাছে ঋণী? ড্যামনের সুর কিছুটা শীতল হয়ে এল। আমার তোমার ধন্যবাদের প্রয়োজন নেই। নাইলা বিভ্রান্ত হয়ে পড়ল। সে ভালো মনেই কাজটি করেছিল, কিন্তু ড্যামন কেন এত রেগে আছেন তা সে বুঝতে পারল না। আমি দুঃখিত, আপনার যদি পছন্দ না হয় বাদ দাও। ড্যামন তার কথা থামিয়ে দিলেন। এমনটা আর করবে না, কথা বলেই তিনি ফোন কেটে দিলেন। ড্যামনের অফিসে স্পেন্সার টেবিলের ওপর রাখা সেই চমৎকার স্যুটের বক্সগুলোর দিকে তাকাইল এবং সাবধানে জিজ্ঞেস করল, বসো, আপনি কি নিশ্চিত যে আপনি এই স্যুটগুলো নেবেন না? এগুলো খুব দামি এবং উচ্চমানের কাস্টম মেড। ড্যামন কিছুটা বিরক্ত ছিলেন। নাইলা যে তার কাছে ঋণী থাকতে চায় না, এই অভিব্যক্তিটি তার পছন্দ হয়নি। তিনি প্রথমে সেগুলো ফেলে দিতে চেয়েছিলেন, কিন্তু কথাটি মুখ দিয়ে বের হল না। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। সেদিন আহত অবস্থায় নাইলার সেই জেদি মুখটি তার মনে পড়ে গেল এবং তার অনুভূতিগুলো জটিল হয়ে উঠল। ওগুলো আপাতত ওখানেই থাক, ড্যামন অবশেষে বললেন। স্পেন্সার তার বসের আচরণের এই পরিবর্তন খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করল এবং তাদের সম্পর্ক নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করল। সেদিন সকালে নাইলা পার্ক ফার্মাসিউটিক্যালসে কাজে ফিরল। সে যখন ডেস্কে বসে ফাইল গোছাচ্ছিল, তার সহকর্মী সাশা কাছে এগিয়ে এল। নাইলা,
তোমার হাত কেমন আছে? এখনও কি ব্যথা করে? সাশা উদ্বেগের সাথে জিজ্ঞেস করল। অনেক ভালো, খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ, নাইলা হেসে উত্তর দিল। সাশা হঠাৎ নাইলার চোখের দিকে তাকিয়ে খুব কৌতূহলী স্বরে প্রশ্ন করল, আচ্ছা, কাল যখন ল্যাবে বিস্ফোরণ হল, আমি দেখলাম সবাই বাইরের দিকে দৌড়াচ্ছে, কিন্তু ওই মিস্টার সামার নিজের কোট খুলে তোমার দিকে ছুটে গেলেন। সে একটু থামল, তার চোখে মুখে কৌতূহল খেলে যাচ্ছিল। উনি কি তোমাকে পছন্দ করেন? চলবে।